পথ নির্দেশক আমাদেরকে যিনি নির্দেশনা দিয়েছেন, সাহস জুগিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন এবং এই জুলাই গণ অভ্যুত্থানকে সফলতার দিকে নিয়ে গেছেন জনাব তারেক রহমান। উপস্থিত মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং আজকে যারা উপস্থিত হয়েছেন, যাদের বক্তব্য আমরা শুনতে এসেছি, জুলাইয়ের শহীদদের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, যারা আহত জুলাই যোদ্ধা, সুধীবৃন্দ, ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তব্য আমি দেওয়ার কথা না, এখানে এই জাতীয় অনুষ্ঠানে কয়েকবার এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী একবার বিদেশ থেকে সংযুক্ত ছিলেন, গুম খুনের উপরে যে বার্ষিক একটা অনুষ্ঠান হয়, আন্তর্জাতিক গুম বিরোধী দিবস, সেই দিবসে নিজেও গুমের শিকার হিসাবে সেদিন খুবই আপ্লুত থাকি, আবেগে দুঃখ ভরা খান্ত থাকি। যারা গুম হয়েছেন, কেউ কেউ ফিরে এসছেন, সেখানে বক্তব্য শোনা যায় তাদের। যারা আসেননি তাদের স্বজনদের বক্তব্য না শুনতে পারা যায়, না দেখতে পারা যায়। সেরকম একটা দৃশ্য এখনো পঙ্গু হাসপাতালে যারা চিকিৎসাধীন জুলাইয়ের অভ্যুত্থানে আমি কয়েকবার দেখতে গিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। সে দৃশ্য চোখে দেখা যায়। যারা দুই চোখের আলো হারিয়েছেন অথবা এক চোখের আলো হারিয়েছেন, কোন রকম চিকিৎসা নিয়ে আরেক চোখে দেখছেন, তাদের স্বপ্ন তারা কি বাংলাদেশ দেখতে চেয়েছেন। যারা দুই চোখের আলো হারিয়েছেন, তাদের সন্তানরা কি বাংলাদেশ দেখার জন্য অপেক্ষা করছে, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের আজকের এই সমাবেশ। মোহিনী চৌধুরীর সেই কবিতা, গান সবাই জানেন, এই জাতীয় অনুষ্ঠানে সবাই আবৃত্তি করেন। মুক্তির মন্দিরে সোপানে তোলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আরো কয়টি লাইন আছে। তাদের অনেকেই যারা স্বর্গগত, তারা এখনো জানে স্বর্গ থেকে প্রিয় মাতৃভূমি। আমরা কি সেই মাতৃভূমি বানানোর প্রত্যয় ব্যক্ত করব না? পরিকল্পনা নেব না? একটা বস্মের উপরে দাঁড়িয়ে আমরা রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি, জনগণ দিয়েছে। সেই ভস্মের মধ্যে কিছু নেই। সারা বাংলাদেশের অর্থনীতি ফোকলা অবস্থা, ব্যাংকিং খাত লুটপাট হয়ে গিয়েছে, 30 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে। দাবি আমাদের অনেক, জাতির প্রত্যাশা অনেক, অ্যাসপিরেশন অনেক, স্কাই ইজ দ্য লিমিট। কিন্তু আমাদেরকে বাস্তবতায় আসতে হবে। আমাদের অর্থনৈতিক ভিত্তি কোথায়? আমাদের নেতা যে পরিকল্পনা করেছেন, আমরা যে বাজেট দিয়েছি 9,37,000 কোটি টাকা, 38,000 কোটি টাকার বাজেট, সেই বাজেট বাস্তবায়নের মধ্যে কি আছে? এই সমস্ত সামাজিক নিরাপত্তা খাতগুলো আছে। আমরা যে সমস্ত বিষয় অ্যাড্রেস করতে চাই, সেই বিষয়গুলো যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা শুধু চাই চাই আর চাই করতে পারবো না। আমাদের প্ল্যান আছে, আমাদের পরিকল্পনা আছে, কিন্তু আমাদের সেই আর্থিক সামর্থ্য অর্জন করার জন্য আমাদেরকে সময় দিতে হবে। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য নেতৃত্বের হাতকে শক্তিশালী করতে হবে। আমি যেহেতু জুলাইয়ের উপরে কথা বলতে এসেছি, কিছু পর্দার আড়ালের কথা আজকে অবমুক্ত করতে চাই। আমি, আমার নেতা জনাব তারেক রহমান, দুজনেই আমরা নির্বাসিত ছিলাম। আল্লাহর কি মহিমা, যদি আমরা নির্বাসিত না থাকতাম, হয়তো এই জুলাইয়ের মতো একটা অভ্যুত্থান সফলভাবে সমাপ্ত করা সম্ভব হতো না। এটাই হচ্ছে পর্দার অন্তরালের কথা। কোনদিন আমরা ঘুমাইনি। 24টা ঘন্টা কোঅর্ডিনেশন করে আমাদের নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে আমরা অর্গানাইজ করে এই জুলাই যোদ্ধাদের সম্মুখে রেখে অরাজনৈতিক পরিচয়ে এই আন্দোলনের একটা পর্যায় পর্যন্ত আমরা নিয়ে এসেছি। 3 তারিখ 4 তারিখে আমরা যখন নৈতিক সমর্থন প্রদান করি,
তারপরের থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা আন্দোলন ছিল, সেখানে সমর্থন দিয়ে তারপরের থেকে যেদিন আমরা 16ই জুলাই পর্যন্ত পৌঁছলাম, সেদিন আমার নেতা বলেছেন, দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ, অন্য কোনোভাবে এই সমস্যার সমাধান হবে না। আজকে যারা জুলাই যোদ্ধাদের নেতৃত্ব দাবি করেন, তাদের অনেকেই সেদিন বলেছিল আমাদের কোনো রাজনৈতিক দাবি নাই, আমাদের দাবি বৈষম্যহীন এই ছাত্র আন্দোলনের দাবি, ওটা বৈষম্য দূর করতে হবে, সেটাই ছিল তাদের বক্তব্য। আমরা ধীরে ধীরে আমরা জানি স্বৈরাচারকে গতিতে রেখে বৈষম্যহীনতার বাংলাদেশ প্রতিষ্ঠা করা যাবে না। তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি, কিন্তু তাদের সেই সাহস ছিল না। আমরা রাজনৈতিকভাবে সমগ্র বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে শত সহস্র শহীদের রক্তের এই স্রোতের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি। আজকে এই বাংলাদেশ রক্তে রঞ্জিত হয়েছে, এই মানচিত্র রক্তে রঞ্জিত হয়েছে। শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা বিজয় অর্জন করেছি 5ই আগস্ট। সেখানে রাজনৈতিক পরিচয় যদি বিভাজন করি, তাহলে সর্ববৃহৎ অংশটি থাকবে জাতীয়তাবাদী ছাত্র দলের, যুব দলের, বিএনপির অঙ্গ সংগঠনের 450-ও বেশি। জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টে 1400-র কথা বলা আছে, কিন্তু অফিসিয়ালি বিভিন্ন পত্রিকা এবং জরিপে 700 থেকে 800-র মতো খতিয়ান পাওয়া যায়। বাকিগুলো গেল কোথায়? কারণ শহীদের খতিয়ান হসপিটাল রক্ষা করতে পারে নাই, তাদের ডকুমেন্ট পর্যন্ত গায়েব করে দেওয়া হয়েছে, তাদেরকে দাফন করা হয়েছে যেন বেওয়ারিশ লাশ হিসেবে। আজকে স্বজনরা তার কবরের সন্ধান করে আমরা দিতে পারি না। এরকম একটি নৃশংস হত্যাকাণ্ডের পরে, গণহত্যার পরে আজও পর্যন্ত সেই গণহত্যাকারী শেখ হাসিনার কোন রকমের অনুশোচনা নাই। তারা জুলাই যোদ্ধাদেরকে অপরাধী হিসেবে তকমা দিচ্ছে। বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে তারা বলছে একটা জঙ্গি তকমা দিচ্ছে। বাংলাদেশে নাকি জঙ্গিবাদের মধ্য দিয়ে তাদের রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে। এর চাইতে লজ্জাস করার কিছু নেই। তাদের মধ্যে অনুশোচনাও নেই, তারা দুঃস্বীকারের সেই অবস্থাও তাদের নেই, সেই ইতিহাসই তাদের নেই। তারা উল্টো বিদেশে বসে বাংলাদেশে এখন নাকি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। সংবিধানের 47 আর্টিকেল অনুসারে আইন সংশোধন করা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে আছে, আইসিটি অ্যাক্টে আছে, রাজনৈতিক দলের সংগঠনের বিচার করা যাবে। সুতরাং অপেক্ষা করুন। যারা এখানে বক্তৃতা দিয়েছেন তাদের মধ্যে আমার এক ভাই শফিউল আলম শফি, আমার প্রতিবেশী, আমার গ্রামের, তার সন্তান শহীদ ওয়াসিম আকরাম, যিনি বস্তুতপক্ষে চট্টগ্রামের প্রথম শহীদ বলা হলেও যদি সময়ের দিক বিবেচনা করা হয়, আবু সাইদের একই সময়ে সমসাময়িক সময়ে সে শাহাদত বরণ করেছে। মাত্র 2-3 সপ্তাহ আগে শ্রীলঙ্কায় আমাকে দেখতে গিয়েছিল ছেলেটা। বলেছিলাম, বাবা এত অল্প বয়সে কেন পাসপোর্ট ভিসা করে মা বাবার টাকা খরচ করে আমাকে দেখতে এলে? বলেছিল ছেলেটা, আপনাকে এক নজর সামনে থেকে দেখবো, বড় আশা ছিল। ছবি তুললো, পাসপোর্ট কি যেন ফেসবুকের প্রোফাইলে সেই ছবিটা দিল। 2-3 সপ্তাহ পরে এসে বাংলাদেশের জন্য জীবন দিয়ে দিল। বড় করুণ সেই ইতিহাস। তার বাবা তখন বিদেশে, দুবাইয়ে না সৌদি আরবে কাজ করে। তার মায়ের সাথে কথা বললাম, চোখের পানি ধরে রাখতে পারেনি। সে আজকে বলল যে শহীদের বিচার করুন আগে, আমরা দেখতে চাই এই দেশে প্রত্যেকটা কোণের বিচার হয়েছে। প্রিয় শফির উদ্দেশ্যে বলতে চাই, সবার উদ্দেশ্যে বলতে চাই, মানে প্রধানমন্ত্রী আমার নির্দেশ দিয়েছেন একটু বিচারের কি অবস্থা খোঁজ খবর নেন, আপনার বক্তৃতায় বলবেন। আমি
আপনারা নিশ্চয়ই জানেন, এগুলো শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। 5টা খুনের, গণহত্যার, মানবতা বিরোধী অপরাধের মামলার রায় হয়েছে ইতিমধ্যে। বিচারাধীন মামলা আছে 27টা এবং তদন্ত প্রায় শেষ পর্যায়ে 72টা মামলা। শহীদ আবু সাইদের মামলায়, প্রথম মামলায় 2 জনের ফাঁসি হয়েছে। ভাইস চ্যান্সেলর সহ সেই বিশ্ববিদ্যালয়ের অন্যান্যদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। প্রথম মামলার রায় হয়েছে গণহত্যার। আপনারা সবাই জানেন, শেখ হাসিনা, তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, তাদের ফাঁসি হয়েছে, ফাঁসির আদেশ হয়েছে। তৎকালীন আইজিপি মামুন রাজশাহী হওয়ার কারণে তার সাজা কম হয়েছে, তবে সাজা হয়েছে। আশুলিয়ায় লাশ পোড়ানো হত্যা মামলার 2 জনের ফাঁসি হয়েছে। ওখানে সাবেক একজন স্বৈরাচার দূষণ এমপি আছে, ওসি আছে, ডিআইজি সহ অন্যান্যদের যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। চানকারপুলের হত্যা মামলা ফাঁসি হয়েছে তৎকালীন স্বৈরাচারের দূষণ পুলিশ কমিশনার হাবিব এবং জয়েন্ট কমিশনার সুদীপ্ত, তাদের ফাঁসির আদেশ হয়েছে। অন্যান্যদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। অতি সম্প্রতি রায় হয়েছে রামপুরা টিভি সেন্টারের ওখানে একটা ছেলে কার্নিশি লুকিয়েছিল, তাকে ওখানে যে গুলি করা হয়েছে। আমি শুনলাম সেই ছেলেটি কোন রকমে প্রাণে বেঁচে গিয়েছে চিকিৎসার মাধ্যমে, আল্লাহ তার জীবন বাড়িয়ে দিক, হায়াত বাড়িয়ে দিক। কিন্তু সেই ঘটনায় আরো 2-1 জন, একটা শিশু সহ হত্যা করা হয়েছে তাদেরকে। সেই মামলায় রায় হয়েছে, ফাঁসির আদেশ হয়েছে তৎকালীন পুলিশ কমিশনার হাবিব, ওসি এবং অন্যান্যদের বিভিন্ন মেয়াদে। সর্বশেষ হাসান মলকিনু নামের একজন স্বৈরাচারের দোষর আছে, তার বিচারের রায় বেরিয়েছে। তাকে কেবল 10 বছরের সাজা দেয়াতে বাদী পক্ষ সন্তুষ্ট নয়, সেজন্য সেটা আপিল করা হবে মর্মে শুনেছি। তার অন্তত যাতে সর্বোচ্চ সাজা হয় সেরকম বিচার, সেরকম মামলা আরো আছে, সেই মামলাগুলোতে আশা করা যায় করা হবে। আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটি, তাদের প্রতি আমার অনুরোধ রইল, আয়োজকদের, তাদের প্রতি আমার অনুরোধ রইল, এই জুলাইয়ের চেতনা নিয়ে যেন আমরা কেউ ব্যবসা না করি। যারা জুলাইয়ের চেতনা নিয়ে বিভিন্নভাবে রাজনৈতিক সংগঠন করে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য চেতনা বিক্রি করছে, তাদের পরিণতি কিন্তু ভবিষ্যতে দেখা যাবে। ইতিহাস কিন্তু তাই। যারা 71-এর মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করত, তারা চেতনা বিক্রি করতে করতে আজকে দিল্লি দিয়ে বসে আছে। বাংলাদেশের মানুষ তাদেরকে উৎখাত করেছে। সুতরাং চেতনা বিক্রির ব্যবসা ভালো নয়, রাজনৈতিক ফায়দা নেওয়ার উদ্দেশ্য ভালো না। আমরা এই মহান 2024-এর জুলাই কোন অভ্যুত্থানের ইতিহাসকে ধারণ করব, স্মৃতিকে ধারণ করব। অনাগত কালে ভবিষ্যতে আমাদের প্রজন্মরা যেন দেখে স্বৈরাচার ফ্যাসিবাদের পতন কিভাবে হয়েছিল, ফ্যাসিবাদী স্বৈরাচারী আচরণ যেন ভবিষ্যতের কোন সরকার না করে। খোদা হাফেজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে অসংখ্য ধন্যবাদ জানাই তার মূল্যবান বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, মাননীয় প্রধান অতিথির অনুমতিক্রমে এ পর্যায়ে সভাপতির বক্তব্য